বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুভব স্টেশনের জনাকীর্ণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যখন দেখল লাজুর বাসটা ধুলো উড়িয়ে দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে, তখন তার বুকের ভেতরটা যেন হঠাৎ করেই অনেকটা হালকা হয়ে গেল। এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করলেও সে অনুভব করছিল যে দীর্ঘদিনের একটা দমবন্ধ করা নাটক অবশেষে যবনিকাপাত ঘটেছে। বাড়ির পথে হাঁটা দেওয়ার সময় তার বারবার বনলতার শেষ কথাগুলো মনে পড়ছিল। ভালোবাসার অধিকার না থাকলেও ভালোবাসা কি সত্যিই অপরাধ হতে পারে? এই প্রশ্নটা তাকে ক্ষতবিক্ষত করছিল। কিন্তু সে জানত যে বিশ্বাসের দেওয়ালে একবার ফাটল ধরলে সেখানে আর যাই হোক সংসার করা সম্ভব নয়। বাড়িতে ফিরে অনুভব দেখল পুরো বাড়িটা যেন এক বিমর্ষ নিস্তব্ধতায় ডুবে আছে। ঠাম্মি তার পুজোর ঘরে এক মনে মালা জপছেন, আর মা বারান্দার এক কোণে বসে আকাশের দিকে তাকিয়ে আছেন। বনলতার ফেলে যাওয়া ঘরটায় একবার উকি দিতেই অনুভবের চোখে পড়ল ড্রেসিং টেবিলের ওপর তাঁর দেওয়া শেষ উপহার, একটা নীল শাড়ি, যেটা বনলতা কোনোদিন পরার সুযোগ পায়নি। অনুভব সেটা হাতে তুলে নিয়ে আলমারির গভীর অন্ধকারে ঠেলে দিল, কারণ সে চায় না কোনো স্মৃতি তাকে নতুন করে দুর্বল করুক। অন্যদিকে লাজু বাসে বসে যখন অনুভবের দেওয়া ডায়েরিটা উল্টে দেখছিল, তখন তার চোখে ভেসে উঠছিল গ্রামের সেই সবুজ মাঠ আর বাবার মুখটা। সে জানত যে শহরের এই লড়াইয়ে সে একা ঠিকই, কিন্তু তার সততা তাকে পথ দেখাবে। বাসের পাশে বসে থাকা এক বৃদ্ধা লাজুকে জিজ্ঞেস করল, কোথায় যাবে মা? লাজু মৃদু হেসে বলল, যেখানে কাজ পাবো সেখানেই যাব, আমার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। লাজুর এই আত্মবিশ্বাস তাকে এক অদ্ভুত তেজ দিচ্ছিল। সে জানত ময়ূক পুলিশের হাতে ধরা পড়লেও তার মতো মানুষরা সহজে দমে যায় না। ময়ূক হয়তো এখন জেলে বসে নতুন কোনো ফন্দি আটছে, কিন্তু লাজুও আর আগের সেই ভীতু মেয়েটি নেই যে অন্যায়ের কাছে মাথা নত করবে। এদিকে থানা থেকে ময়ূক জামিন পাওয়ার জন্য উকিলদের সাথে মরিয়া হয়ে কথা বলছিল। তার চোখে এখন প্রতিশোধের নেশা। বনলতা তাকে একা ফেলে চলে গেছে, এটা সে মানতে পারছে না। সে ভাবছে অনুভব যদি মাঝপথে না আসত, তবে বনলতা আজ তার কাছেই থাকত। বনলতা যখন শহরের উপকণ্ঠে একটা ছোট মেসে নিজের জায়গা করে নিল, তখন তার কাছে সম্বল বলতে ছিল শুধু কয়েকটা জামা কাপড় আর একরাশ গ্লানি। সে একটা সেলাইয়ের কারখানায় কাজ নিল, যাতে নিজের অন্নসংস্থান নিজেই করতে পারে। সে বুঝতে পারল যে এতদিন সে অন্যের উপর নির্ভর করে বাঁচতে চেয়েছিল বলেই তাকে মিথ্যেল আশ্রয় নিতে হয়েছে। অনুভব যখন বিকেলের দিকে উকিলের কাছে ডিভোর্স পেপার রেডি করতে গেল, তখন উকিল তাকে জিজ্ঞেস করল, আপনি কি আর একবার ভেবে দেখবেন? অনুভব খুব দৃঢ় কণ্ঠে বলল, যে সম্পর্কের ভিত মিথ্যে দিয়ে গড়া, সেখানে আর ভাবার কিছু নেই। আমার মা আর ঠাম্মির সম্মান আমার কাছে সবার আগে। ফেরার পথে অনুভব দেখল সেই ক্যাফেটা, যেখানে সে প্রথমবার বনলতার সাথে দেখা করতে গিয়েছিল। সময় কত দ্রুত বদলে যায়, মানুষের আবেগগুলো যেন শরতের মেঘের মতো ক্ষণে ক্ষণে রূপ বদলায়। রাত গভীর হলে অনুভব যখন একা বিছানায় শুয়েছিল, তখন তার ফোনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ এলো। সেখানে লেখা ছিল, আমাকে কি সত্যিই মুক্তি দিয়েছ, নাকি এখনও ঘৃণার আড়ালে বেঁধে রেখেছ? অনুভব বুঝল এটা বনলতার মেসেজ, কিন্তু সে কোনো উত্তর দিল না, কারণ সে জানে উত্তরের চেয়ে নীরবতা অনেক সময় বেশি শক্তিশালী হয়। লাজু ততক্ষণে শহরের এক অন্ধকার বস্তির ছোট্ট ঘরে আশ্রয় পেয়েছে, যেখানে হাজারো মানুষের কোলাহল, কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি। সে জানালা দিয়ে এক টুকরো চাঁদ দেখতে পেল আর ভাবল, আগামীকালের সূর্যটা হয়তো তার জন্য নতুন কোনো লড়াইয়ের বার্তা নিয়ে আসবে। ময়ূক তখন জেল থেকে ছাড়া পেয়ে সরাসরি অনুভবের বাড়ির দিকে রওনা দিল, তার হাতে একটা দাহ্য পদার্থের বোতল। সে ঠিক করেছে যে সুখ সে নিজে পায়নি, সেই সুখ সে অনুভবকেও পেতে দেবে না। প্রতিহিংসার এই আগুনে কে পুড়বে আর কে রক্ষা পাবে তা সময় বলবে। গল্পের এই নতুন মোড় সবাইকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল, যেখানে ভালোবাসা, ঘৃণা আর প্রতিজ্ঞা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। অনুভবের বাড়ির সদর দরজায় যখন ময়ূক এসে দাঁড়ালো, তখন ঘড়িতে রাত 12টা। চারপাশটা নিঝুম, শুধু দূরে কোথাও একটা কুকুর আর্তনাদ করে উঠল। এই ঝড়ের পূর্বাভাস হয়তো কেউ পায়নি। শুধু লাজু স্টেশনে বসে একটা অদ্ভুত স্বপ্ন দেখছিল, যেখানে সে আগুনের শিখা থেকে কাউকে বাঁচানোর চেষ্টা করছে। জীবনের এই জটিল অঙ্কগুলো মেলাতে গিয়ে অনুভব কি পারবে নিজের পরিবারকে রক্ষা করতে, নাকি বনলতার ফেলে যাওয়া ছাই থেকে আবার নতুন কোনো ট্র্যাজেডি জন্ম নেবে? মানুষের মন এক অতলান্তিক সাগর, যেখানে অনেক রহস্য লুকিয়ে থাকে, যার সমাধান হয়তো কোনো দিন হয় না। ময়ূক যখন অনুভবের বাড়ির দরজার সামনে সেই বিষাক্ত প্রতিহিংসা নিয়ে দাঁড়িয়েছিল, তখন মেঘের আড়ালে চাঁদটা পুরোপুরি ঢাকা পড়ে গিয়ে এক ঘুটঘুটে অন্ধকারের সৃষ্টি করল।
তার বুকের ভেতরটা অপমানে আর ব্যর্থতায় ধকধক করে জ্বলছিল। সে জানত আজ যদি সে কিছু না করে তবে সমাজের চোখে সে চিরকাল পরাজিত হয়েই থেকে যাবে। সে পকেট থেকে দেশলাই বের করে যেই না আগুন জ্বালাতে যাবে ঠিক তখনই পেছন থেকে একটা শক্ত হাত তার কবজি চেপে ধরল। ময়ূক চমকে গিয়ে দেখল অন্ধকারে একজোড়া জলজলে চোখ তার দিকে তাকিয়ে আছে। সে আর কেউ নয়, অনুভব। অনুভব আসলে সারা রাত ঘুমাতে পারেনি। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বারবার সতর্ক করছিল যে ঝড় এখনও থামেনি। অনুভব শান্ত গলায় বলল, নিচু মনের পরিচয় দিতে দিতে তুমি আজ এতটাই নিচে নেমে গেছো যে একটা আস্ত বাড়ি পুড়িয়ে মারার পরিকল্পনা করছো। ময়ূক দাঁতে দাঁত চেপে বলল, তোর জন্য আজ বনলতা আমার হাতছাড়া হয়েছে, তোকে আমি শান্তিতে থাকতে দেব না। অনুভব এক ঝটকায় ময়ূকের হাত থেকে সেই বোতলটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল আর বলল, ভালোবাসা জোর করে পাওয়া যায় না ময়ূক, সেটা অর্জন করতে হয়। তুই যারে হারালি সে তোর কোনোদিন ছিলই না। এরপর হাতাহাতি শুরু হলো, কিন্তু অনুভবের নৈতিক শক্তির কাছে ময়ূকের পেশি শক্তি হার মানল। বাড়ির ভেতরে কান্নার আওয়াজ শুনে ঠাম্মি আর অনুভবের মা বাইরে বেরিয়ে এলেন। তারা দেখলেন এক বিধ্বস্ত ময়ূক মাটিতে পড়ে আছে আর অনুভব পুলিশে ফোন করছে। ঠিক সেই মুহূর্তে শহরের অন্য প্রান্তে লাজু তার নতুন ঠিকানায় বসে একটা পুরনো রেডিওতে গান শুনছিল। তার মনে হচ্ছিল যে একটা অধ্যায় শেষ হলেও জীবনের আসল পরীক্ষা মাত্র শুরু হয়েছে। সে ডায়েরির সেই পাতাটা আবার দেখল যেখানে অনুভব তার নম্বর লিখে দিয়েছিল। লাজু ভাবল, এই মানুষগুলো তার আপন কেউ নয়, তবুও কেন সে বারবার এদের টানে ফিরে যেতে চায়। এদিকে বনলতা তার অন্ধকার ঘরে বসে শুধু নিজের অতীতের ভুলগুলো গুনছিল। সে জানল পুলিশ তাকে হয়তো আর ধরবে না, কিন্তু বিবেকের দংশন থেকে সে কিভাবে মুক্তি পাবে। সেলাই মেশিনের ঘর ঘর শব্দে সে নিজের চোখের জল লুকানোর চেষ্টা করছিল। পরদিন সকালে যখন ভোরের আলো ফুটল তখন অনুভব দেখল বাড়ির সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে। ময়ূককে আবার নিয়ে যাওয়া হচ্ছে। এবার আর জামিন হওয়া সহজ হবে না। ঠাম্মি অনুভবের মাথায় হাত রেখে বললেন, যে গাছ পচে যায় তাকে কেটে ফেলাই মঙ্গল। অনুভব আকাশের দিকে তাকিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। আজ তার মনটা একটু হালকা লাগছে। সে ভাবল, লাজু মেয়েটা এখন কোথায় আছে, কেমন আছে? সে কি পারবে এই কঠিন শহরে নিজের পায়ের তলায় মাটি খুঁজে পেতে? অনুভবের মা এসে বললেন, চল ঘরে চল, অনেক হয়েছে, এখন নতুন করে ভাবার সময় এসেছে। কয়েকদিন পর অনুভব যখন তার অফিসের কাজে স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিল তখন দেখল একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে লাজু একদল মানুষকে বোঝাচ্ছে যে শিক্ষার কোনো বিকল্প নেই। লাজুর চোখে সেই একই আত্মবিশ্বাস যা সেদিন বাসে বসে দেখা গিয়েছিল। অনুভব গাড়ি থামিয়ে তার দিকে এগিয়ে গেল। লাজু তাকে দেখে একটু অবাক হলেও মৃদু হাসল। অনুভব বলল, লড়াইটা কি তবে শুরু হয়ে গেছে লাজু? লাজু মাথা নেড়ে বলল, হ্যাঁ, জীবনের মানে তো এটাই, দমে না যাওয়া। অনুভব পকেট থেকে একটা খাম বের করে লাজুর হাতে দিল আর বলল, এটা আমার পক্ষ থেকে ছোট একটা সাহায্য, তোমার স্কুলের জন্য। লাজু খামটা ফিরিয়ে দিয়ে বলল, সাহায্যের চেয়ে শুভকামনা অনেক বড়। অনুভব, আপনি পাশে আছেন এটাই অনেক। অনুভব বুঝতে পারল এই মেয়েটা আর 5টা সাধারণ মেয়ের মতো নয়, সে নিজের ভাগ্য নিজেই লিখতে জানে। বাড়িতে ফিরে অনুভব দেখল বনলতার একটা চিঠি এসেছে। সেখানে লেখা আছে, আমি শহর ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, আর কোনোদিন আমার ছায়া তোমাদের জীবনে পড়বে না। আমাকে মনে রেখো না, শুধু আমার ভুলগুলোকে মনে রেখে অন্য কাউকে সঠিক পথে চলতে সাহায্য করো। অনুভব চিঠিটা সযত্নে একটা ড্রয়ারে রেখে দিল। ঘৃণা নয়, বরং এক করুণা তার মনে কাজ করছিল। এখন অনুভব আর লাজুর জীবনের পথগুলো কি কোনো এক মোড়ে এসে মিশবে, নাকি তারা সমান্তরাল রেখায় চলে যাবে, সেই উত্তর হয়তো সময় দেবে। কিন্তু এক কথা ঠিক, যে মিথ্যের জাল ছিন্ন করে সত্যের জয় আজ পূর্ণতা পেয়েছে। অনুভবের মা এখন আর কাঁদেন না। তিনি বুঝেছেন তার ছেলে এখন অনেক বেশি পরিণত। ঠাম্মির তুলসীতলায় প্রদীপটা আজ একটু বেশি উজ্জ্বল হয়ে জ্বলছে, যেন এক নতুন আশার আলো ছড়াচ্ছে। মানুষের জীবন তো এমনই, ভাঙা গড়ার এক বিচিত্র খেলা, যেখানে হার জিতের চেয়ে বড় হয়ে দাঁড়ায় মাথা উঁচু করে বেঁচে থাকা। সেই নির্জন রাতে অনুভব যখন একা জানলায় দাঁড়িয়েছিল তখন তার মনে হলো বহু দূরে কোথাও লাজু হয়তো এখনও জেগে আছে আর কোনো এক নতুন গল্পের সূচনা করছে।